দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের কূটনৈতিক সম্পর্কে নানা পরিবর্তন চোখে পড়ছে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্কের পারদ ওঠানামা করছে বেশ, কিন্তু অর্ধ শতাব্দীতেও রাষ্ট্রের নিজস্ব ব্যক্তিত্ব তৈরি হয়নি বলে মনে করেন অনেকেই। ২৪-এর গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ মাথা উঁচু করে যে পথে হাঁটছে, আগামী নির্বাচিত সরকার তা কতটা ধরে রাখতে পারবে তা নিয়েই আজকের এখন প্রকাশ নাম দিয়েছি কুটচাল। অতিথি হয়েছেন এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আরও যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান, নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় ২৬টি দলের ১০০ জন নেতার সঙ্গে বৈঠক করেছে এবং সেই বৈঠকে প্রেস সেক্রেটারি কথা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। প্রেস সেক্রেটারি একটি কথা বলেছেন যে বাংলাদেশে ২৫শে মার্চ কাল রাত্রির পরে এই যে ২৪-এর গণ অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে সেটিকে জাতিসংঘ যে তদন্ত করে প্রমাণিত হয়েছে এই গণহত্যার বিষয়টি, এটি নির্দেশদাতা। এবং মানে এই ঘটনার পর, এই প্রমাণের পরে কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবার জন্য তো শেখ হাসিনাও নানাভাবে অপচেষ্টা চালাচ্ছেন বা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এই বিচারের পরে তার যে যুক্তি বা তার যে সম্পর্ক তৈরি করার চেষ্টা, এটি কি আসলে আর দাঁড়াতে পারবে কিনা, স্যারের কাছে একটু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে এই জাতিসংঘের এই রিপোর্টটা, জি, আমার ধারণা এই রিপোর্টটার মধ্য দিয়ে কয়েকটা বক্তব্য খণ্ডিত হয়েছে যথেষ্ট যুক্তিসম্মতভাবে। একটা হচ্ছে যে বাংলাদেশের এই আন্দোলনটা ষড়যন্ত্রের ফসল ছিল, এইরকম একটা কথা বাইরে কিন্তু বেশ প্রচারিত হয়েছিল। কিন্তু এখন এই রিপোর্টটা, যেটা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে রিপোর্ট, তাতে করে এটা প্রমাণিত হলো যে এটা একটা গণ আন্দোলন ছিল এবং সেটাকে প্রতিরোধ করার জন্য ব্যাপক গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। কারা সংগঠিত করেছেন সেটাও সুস্পষ্ট। তো কাজেই যারা এই বক্তব্যটা ছড়াচ্ছেন, বক্তব্য যেমন গুরুত্ব হারিয়েছে, যারা ছড়াচ্ছেন তারাও গুরুত্ব হারিয়েছে। এবং শুধু তাই নয়, এখানে কারা দোষী সেটাও কিন্তু মোটামুটি চিহ্নিত হয়ে আছে এবং নাম ধরে ১, ২, ৩ পর্যন্ত বলে দেওয়া হচ্ছে নির্দেশদাতা। দায়িত্ব, এই অপরাধের দায়িত্ব কাদের উপর আছে সেটা চিহ্নিত করা আছে। এখন এই দায়িত্বটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করাটা এটা বিচার বিভাগের কাজ বা বিচারিক প্রক্রিয়ার কাজ। কিন্তু জাতিসংঘের এই রিপোর্টটার মধ্য দিয়ে মোটামুটিভাবে এই ঘটনা, অপরাধ যে সংগঠিত হয়েছে সেটা প্রতিষ্ঠিত, যারা সংগঠিত করেছেন, যে প্রক্রিয়া সংগঠিত হয়েছে সেটাও প্রতিষ্ঠিত। কাজেই এখন এই গণহত্যাটা যে একটা প্রতিষ্ঠিত সত্য, এটা নিয়ে তো কোনো কেউ এটা প্রশ্ন করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং বস্তুত আমার যেটা মনে হয়েছে যে গত ৫৩ বছরে বাংলাদেশের কোনো ঘটনা নিয়ে এইরকম আন্তর্জাতিক পর্যায়ে এত ভেতরে গিয়ে এত তথ্যবহুল গবেষণালব্ধ রিপোর্ট কিন্তু আমি দেখিনি। এবং আপনি যদি লক্ষ্য করেন, এখানে তারা প্রায় ১,০০০ লোকের সাথে কথা বলেছে, ফরেন্সিক এক্সামিনেশন করেছে, ল্যাব টেস্ট করেছে, বহু লোকের অনলাইন ইন্টারভিউতে তারা নিয়েছে। তো এটা ব্যাপক প্রস্তুতি নিয়ে এবং বিস্তৃত তথ্য প্রবাহের ভিত্তিতে তারা তৈরি করেছে। কাজেই আপনি যদি বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়তে যে গণহত্যাটা হয়েছিল, সেটা বিভিন্নভাবে আমরা বলি ডকুমেন্টেড হয়েছে, সত্য। তো সেটা একটা যুদ্ধ, এটা তো বলতে একটা ৯ মাসব্যাপী তো আমরা যুদ্ধ করেছি, সেই যুদ্ধের ফসল হিসেবে আজকে বাংলাদেশ এসছে। কিন্তু বাংলাদেশের ভেতরে একটা শাসন ব্যবস্থা বা অপশাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখবার জন্য যে অত্যাচারী কাঠামোটা তো ব্যবহার করা হয়েছে গত ১৫ বছর ধরে, যেটা শেষ পর্যন্ত গিয়ে একটা মানবতা বিরোধী অপরাধের মধ্য দিয়ে পতনের জায়গায় গেছে, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু তারা এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে এটা উঠে এসছে। এবং এর মধ্য দিয়ে আমার ধারণা শুধু যে খালি এই বক্তব্য খণ্ডিত হয়েছে তা নয়, এটা কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার একটা পথরেখা কিন্তু ওখানে বলা আছে। স্যার, আমি আপনার কাছে আসবো। স্যারের কথার রেশ ধরেই প্রধান উপদেষ্টা যেমন বলেছেন যে
ট্রাম্পের কাছে যেও সুবিধা করতে পারেনি এবং একই সঙ্গে বলেছে যে বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার শুরু থেকে তোলা হয়েছিল এই রিপোর্টের মাধ্যমে সেটি বন্ধ হয়ে যাবে বা হয়ে গেছে। এবং এখন তারা কথা বলবে কিন্তু এটির শব্দ হবে না, একটু অন্যভাবে কথাটা আসলে বলেছেন। মানে এটির ব্যাখ্যা আপনার কাছে কি? কিন্তু আমি যে জিনিসটি স্যারের কাছে প্রশ্ন করেছিলাম আপনার কাছেও জানতে চাই যে এই যে কূটনৈতিক সম্পর্কগুলোকে প্রভাবিত করবার বা খারাপ করবার যে চেষ্টা চালানো হচ্ছে, এই রিপোর্ট কি সেটি কোনোভাবে থামাতে পারে কিনা? আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা মণ্ডলী এবং আপনাকে মোবারকবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো এই রিপোর্টের আমি জাস্ট অনুষ্ঠান আসার আগে আমি আমাদের প্রাক্তন তথ্য প্রতিমন্ত্রীর একটা সাক্ষাৎকার শুনছিলাম বিবিসিতে এবং ওটা অনলাইনে, মানে লাইভ প্রোগ্রাম। আরাফাত সাহেবের বিশ্বাস করেন তার কথায় কোনো অনুতাপ নেই, কোনো আত্মজিজ্ঞাসা নেই, আত্মদংশন নেই। উনি বললেন মোটা দাগে এরকম যে কিছু সন্ত্রাসী মৌলবাদী তারা এই কাজগুলো করিয়েছে মূলত। তো এই কথার পরিপ্রেক্ষিতে আমার একটা প্রবাদের কথা মনে পড়ছে, চোর না শোনে ধর্মের কাহিনী। সুতরাং যারা বলবে তারা ওরকম বলতেই থাকবে, তবে বৃহত্তর জনগোষ্ঠী আমাদের জনগণ প্লাস হচ্ছে পৃথিবী বহির্বিশ্বের যারা মানুষ আছে তাদের জন্যে এটা খুব একটা হ্যান্ডি। এবং আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের সরকার এই প্রতিবেদনটাকে আপনি মোটামুটি 7 মাসের মধ্যে এত বড় একটা ঘটনার একটা তদন্ত প্রতিবেদন উপস্থাপন, এটা কিন্তু চারটিখানি কথা না। এবং এখানে ওনাদের কতটুকু অবদান তথ্য সরবরাহের ক্ষেত্রে এবং তাগিদ যে এটা দ্রুত তদন্ত রিপোর্টটা তাড়াতাড়ি আনার জন্য, কারণ এটার সাথে আবার ওই যে আমাদের বিভিন্ন আইনি যে প্রক্রিয়া আছে সেগুলোকে সহায়তা করবে বলে আমার বিশ্বাস। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ধরে নেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নাম হচ্ছে ভারত, আমাদের 3 দিক থেকে আছে। তারা কোনো সময় এটা কি হয়েছে ওটা কথা না, তারা তাদের ন্যারেটিভ চালাই যাবে। আপনি মোটামুটি রিপাবলিকান টিভির ময়ূক রঞ্জনের মতো এরকম অনেক সং পাবেন এবং তাদের কথাগুলো থাকবে। সুতরাং এটাতে কোনো আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তো আমাদের দুর্ভাগ্য যে এরকম একটা প্রতিবেশী আছে এবং এই প্রতিবেশী আমাদের জন্য যে কত বড় চ্যালেঞ্জের। আমার কষ্টের বিষয় হচ্ছে আমাদের বৃহত্তর জনগোষ্ঠী সেই জিনিসটা কম মূল্যায়ন করে। কিন্তু বাংলাদেশের জনগণ এবার কিন্তু এই ব্যাপারে খুব সচেতন ছিল। আপনি দেখবেন যে হাই কমিশনে হামলা করা, অপপ্রচার দেয়া, সীমান্তে নানানভাবে কাঁটাতারের বেড়া দিয়ে উত্তেজিত করা, বাংলাদেশের জনগণকে আপনি ধন্যবাদ দিবেন কিনা? তারা তো এই সব কিছুই কিন্তু খুবই বুদ্ধিমত্তার সাথে ট্যাকেল করছে বা সরকারও চেষ্টা করছে। জনগণকে অবশ্যই ধন্যবাদ দেব, কিন্তু আমার এই জায়গায় একটা কথা আছে, নজরুলের একটা গান আছে, আমারে ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগা ফুল। তো আমাদের বেশিরভাগই আমরা অনেক কিছু দ্রুত অর্জন করি কারণ একবার ঝাঁপায় পড়ি, কিন্তু সেটাকে ধরে রাখার এবং পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের কর্মপদ্ধতি, ধৈর্য এবং এটার একটা ঘাটতি আছে। এবং আমি মোটামুটি দেখতে পাচ্ছি বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেভাবে অস্থির হয়ে যাচ্ছে। আপনি আমারে বলেন তো, আপনাকে প্রশ্ন করি আমি সেই সাথে আপনার দর্শকদেরকে প্রশ্ন করছি, এই প্রতিবেদনটা এই পর্যায়ে আনার পিছনে যদি প্রফেসর ইউনূসের সরকার না থাকতো আপনি তাদের অনেক অভিযোগ করতে পারেন। আপনি প্রথমেই একটা কথা বলেছেন যে ওনাদের অনেক কিছু ত্রুটি লক্ষিত হচ্ছে। যে সরকারের কোনো কিছুই নাই, তো তার প্রশাসন নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে, মসজিদের খতিব মতো পালায় গেছে। তো এই একটা বিক্ষিপ্ত একটা সময়ে বিক্ষিপ্ত সময়ে বিক্ষিপ্ত প্রশাসন নিয়ে ডেলিভার করা কি এত সম্ভব? আর মানুষের চাহিদা বা সমস্যা তো বাড়ছে। আমাদের 20 কোটির মতো লোক এই এত অল্প জায়গায়, আমাদের চাহিদার তো শেষ নাই, আমাদের সমস্যারও শেষ নাই। তারপরেও যে ওনার মতো লোক এই ফিগার হিসেবে আছে, সেই জন্যে অনেকে অনেক কিছু করা থেকে বিরত থাকছে। হ্যাঁ, আমি এম হুমায়ুন কবির আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আমরা বিভিন্ন সময়ে স্বৈরাচার হটাই বা নানা রকম সংগ্রামের মধ্যে দিয়ে যাই, কিন্তু এই পালাবদলগুলো যেমন স্যার বলছিলেন যে খুব অল্প সময়ের জন্য থাকে,
কিন্তু এই যে রাষ্ট্রের যে একটি চরিত্র হওয়া, মানে সরকার যেই আসুক বা না আসুক আমার পলিসিটা ঠিক থাকবে, কূটনৈতিক সম্পর্ক, সেই জায়গাতে আমরা স্থির থাকতে কেন পারি না? এখানে আমাদের সীমাবদ্ধতা কোথায়? দুইটা স্তরে আমি জিনিসটাকে নিজে চিন্তা করছিলাম আপনাকে যখন প্রশ্ন করছিলেন। একটা হচ্ছে আমরা কালবৈশাখী দেশের মানুষ, প্রকৃতি কিন্তু আমাকে তৈরি করে, বটেই, আমাদের চরিত্রটাও তৈরি করে। তো কাজে আমরা কালবৈশাখীর মতো উঠি, আবার 5 মিনিট পরে ঠান্ডা হয়ে যাই। এটা আমাদের এই প্রকৃতি থেকেই হয়তো অর্জন করা। আর দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে আমাদের এখানে এই যে একটু আগে যে মেজর জামান যেটা বললেন, যে আমরা আন্দোলন করি, সফলতা অর্জন করি, কিন্তু ধরে রাখতে পারি না। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের দুইটা জায়গায় খানিকটা ঘাটতি আছে। একটা হচ্ছে যে আমাদের মূল্যবোধ যেটাকে আমরা বলি, একটা সমাজের গ্লু যদি বলেন, আঠা, এটা কিন্তু হচ্ছে মূল্যবোধ। আপনাকে আমি সম্মান করি, আপনি আমাকে সম্মান করেন, এটা দিকে বাধ্য করার মতো কোনো ব্যবস্থা নাই। কিন্তু এই পারস্পরিক সম্পর্কের ভিত্তিটাই হচ্ছে সমাজের গাঁথুনি। তো এই জায়গাটায় আমার ধারণা আমরা গত 50-55 বছর বা 53 বছরে আমরা এই জায়গাটাকে ক্রমাগত সমৃদ্ধ করার যে কাজটা, এই কাজটা আমরা করতে পারিনি। ফলে আপনি দেখবেন ঢাকায় বা বাংলাদেশে বিল্ডিং উপরের দিকে উঠছে, নীতি নৈতিকতা নিচের দিকে নামছে। কিন্তু কাজে উন্নয়ন আপনি দেখছেন একদিকে, কিন্তু আপনার নীতি নৈতিকতা অবক্ষয় হচ্ছে। আর যেটা হচ্ছে যে প্রতিষ্ঠান লাগবে, আপনি সমাজের প্রতিষ্ঠান লাগবে, রাষ্ট্রের প্রতিষ্ঠান লাগবে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত 53 বছর দেশ স্বাধীন হয়ে গেল, আমরা তারপরে কিন্তু প্রতিষ্ঠান দাঁড় করাতে পারিনি। আপনাকে এখনোই যে সংস্কার প্রক্রিয়ার কথা বলতে হচ্ছে, কথাগুলোর অর্থটা কি? অর্থাৎ আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকবার কথা, সামাজিক প্রতিষ্ঠান থাকবার কথা, যে প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে ব্যক্তি বা সমাজ আবর্তিত হয়, রাষ্ট্র আস্তে আস্তে শক্তিশালী হয়, তার আইডেন্টিটি পায়, যেটাকে আপনি বলছিলেন, সেই জায়গাগুলো কিন্তু এখনো দুর্বল। আমরা চাইলে তো প্রধান বিচারপতিকে নামিয়ে দিতে পারি, চাইলে। সেটাই বলছি, আপনি তো এটা রাষ্ট্রে, এই যে কথাটা আপনি বললেন, এটা তো ট্রিজন হয়। আপনি রাষ্ট্রের 3টা অঙ্গ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ, এবং এখানে যদি একটা আর একটার উপর হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু আপনি সংবিধান লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত হবেন। তো কাজেই সেই রকম ঘটনা তো এই দেশে অবলীলায় ঘটে যায়। তো কাজেই এখানে যেখানে প্রতিষ্ঠান দাঁড়ায় না, যেখানে মূল্যবোধ ক্রমাগত সমৃদ্ধ হয় না, মনে রাখবেন আমাদের বয়সের, তরুণ বয়সের মূল্যবোধ কিন্তু আজকের তরুণদের কাছে এটা অ্যাপিল করবে না। তার বয়সের প্রেক্ষাপটে তাকে আরেকটা নূতন, আরেকটু উন্নততর আমার মূল্যবোধ দিতে হবে, কিন্তু সেই কাজটা তো আমরা করতে পারিনি। সেই জন্যই এই ঘটনাগুলো হচ্ছে না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আমি মেজর অবসরপ্রাপ্ত জামান আপনার কাছে জানতে চাই যে এই যে গণহত্যার তদন্ত হোক বা প্রমাণিত যাই হোক না কেন, সব কিছু জেনে বুঝেই তো ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। মানে তাদের এই বাংলাদেশকে অস্থির করবার চেষ্টাটা তো আসলে কোনোভাবে বন্ধ নেই। অনেকগুলো বিষয় বাংলাদেশের জনগণ হয়তো তাদের বুদ্ধিমত্তা বা সরকারের পলিসির কারণে এগুলো ঠেকে গেছে, কিন্তু এটা কি থামবে? আরও তো নানানভাবে চেষ্টা হতে পারে, এবং শেষ চেষ্টা আমরা দেখলাম, চেষ্টা অপেক্ষা ছিল এক ধরনের মোদি এবং ট্রাম্পের বৈঠকে, সেটিও আসলে সফল হয়নি, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন। কিন্তু এরপরে ভারত যদি এখনও বাংলাদেশকে আরও অস্থির বা নানানভাবে অপচেষ্টা চালিয়ে যায়, বাংলাদেশ আসলে এটি কতটুকু সামাল দেওয়ার ক্ষমতা রাখে? ভারত প্রসঙ্গ আসলেই আমি একটু নড়ে চড়ে বসি কষ্টে, যে ভারত যে আমাদের জন্য কত বড় চ্যালেঞ্জ, এটা আমাদের জনগোষ্ঠী, আমাদের বুদ্ধিজীবীরা, বিবৃতিজীবীরা একটু কম বোঝে, এবং এই জনপদের মানুষকে সহজেই কেনা যায়, এবং দেশের স্বার্থকে পিছনে ফেলে অন্যের স্বার্থ উদ্ধারের জন্য কিভাবে প্ররোচিত করা যায়, ধাবিত করা যায়, এই বিভিন্ন ঘটনার প্রবাহ যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে বুঝতে অসুবিধা হবে না। ভারত আমাদের 3 দিকে আছে, কিন্তু এটাও আমাদের বড় স্ট্রেংথ যে আমাদের কারণে তাদের 7টা রাজ্য মূল ভূখণ্ড থেকে মাত্র এই 23 কিলোমিটার মতো একটা
ন্যারো প্যাচ শিলিগুড়ি করিডোর বলে, এবং সেইটাও আবার একেবারে প্রশস্ত রাস্তা না, ওখানে পাহাড় পর্বত সবগুলো আছে। সুতরাং তাদেরও যোগাযোগ ব্যবস্থা এটার কারণে যথেষ্ট মানে চ্যালেঞ্জের মুখোমুখি। একটা ছোট্ট উদাহরণ দিই, যে কলকাতা থেকে আগরতলায় যেতে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত তাদের পাড়ি দিতে হয়। আর বাংলাদেশের চিটাগাং পোর্ট থেকে এই যে আপনার নতুন একটা ব্রিজ করছে এই রামগড়ের ওখানে, সেটা দিয়ে করলে 248 কিলোমিটার লাগে। তা আমি এই উদাহরণ দিয়ে বোঝালাম। তাছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা একটা বড় বাজার, 20 কোটি মানুষের বাজার, এবং তাদের পণ্যগুলোর অনেকগুলোর মানে বাজার হচ্ছে এই জায়গায়। কিন্তু এখন তো বিকল্প অনেক জায়গা কিন্তু খোঁজা হচ্ছে, এটা খোঁজার দরকার অনেক আগে থেকেই ছিল। এই জায়গায় আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসটা আমাকে মানে সামনে আনার জন্যে। আমাদের দুর্ভাগ্য যে গত 15 বছর 8 মাসে মোটামুটি আমাদেরকে অন্য কোনো বাজার মানে এক্সপ্লোর করার সুযোগ না নিয়ে শুধুমাত্র ওখানে কি পাওয়া যায় সেটা নাও। তার ফলে হয়েছে কি আমরা অনেক ক্ষেত্রে তাদের উপরে নির্ভরশীল হয়ে গেছি, এবং বলার সময় বলার ভাবটা এমন যেন আমরা বিনামূল্যে পাচ্ছি এরকম। এক্স্যাক্টলি আপনি আমরা $14 বিলিয়ন তাদের থেকে আমদানি করি, আর 2 বিলিয়ন তাদের কাছে আমরা রপ্তানি করি। আমদানি 14 বিলিয়ন আর আছে রপ্তানি হচ্ছে 2 বিলিয়ন। এখন সাম্প্রতিক সময়ে এই এখনো ডাটাটা আমাকে সে এক জায়গায় যখন দেখলাম, বোধহয় বেশ কিছু মানে কয়েক শতাংশ কমে গেছে, মানে এই যে অর্থাৎ ট্রেড গ্যাপটা কিছু কমে দেশে বেড়েছে, যেমন পাকিস্তান থেকে আমদানি। রাইট। এখন আমাদের আরেকটা সূত্র ছিল বার্মা থেকে আমদানির, কিন্তু বার্মার যে এখন বর্তমানের যে ট্রাবলের কারণে এবং আমাদের ওই যে রাখাইন ওই জায়গায় তো আমাদের পোর্টটা, তো ওই জায়গায় আমরা একটু বাধাগ্রস্ত হচ্ছি, নাহলে এখান থেকেও আসতো না। কিন্তু এই যে অস্থির করার পথ কি আমাদের হাতে আছে কিনা এটা মানে আচ্ছা এটা বলি। শোনেন, বড় ভাই ইউএসএতে ছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুইটা দেশ একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করে, সেটা হচ্ছে ইউএসএ এবং ইউকে। কিন্তু এক জায়গায় দেখলাম কি কয়েক বছর আগে আসছিল যে ইয়েতে ইউএন হেডকোয়ার্টারে ওই ব্রিটিশরা আমেরিকানদের উপরে আড়ি পাচ্ছে, এবং সেটা ডিটেক্টেড হয়েছিল, পরে যাক ওটা সেটেল হয়ে গেছে। তার মানে পররাষ্ট্র বা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু বলে কিছু নেই। আপনি ভিয়েতনামের কথাটা নিয়ে আসেন। এখন এই যে আমরা যে বলি যে সবার সঙ্গে বন্ধুতা, কারোর সঙ্গে বৈরিতা নেই, এই কথাটা তো আসলে দোপে সেভাবে টেকে না আর কি। কারণ হচ্ছে যে শত্রু তো হবেই কোনো না কোনো পর্যায়ে, যদি আপনি সম্পর্কের দিক থেকে চিন্তা করেন। এখন এটা একজনের উক্তি করেছে, তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে সময়ের সাথে দেশের স্বার্থ ওঠানামা করে। জি, আপনার মনে আছে যে জাপানে অ্যাটমিক বোম ফেলা হয়েছিল, সেই জাপান এখন আমেরিকার সবচেয়ে প্রেফার্ড বাণিজ্যিক পার্টনার, কিন্তু অফলেট তারা ইউএস ওই যে ট্রেজারি বন্ডকে অফলোড করে দিচ্ছে। তাহলে আমি এখানে আপনার কাছে একটু সম্পর্ক প্রশ্ন জানতে চাই, যে এই যে পাকিস্তানের সাথে যে আমাদের অনেক দিক থেকে সম্পর্ক বাড়ছে এবং ভিসা ফ্রি করে দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, এবং আপনি জানবেন যে সরাসরি পণ্য জাহাজে করে আসছে, এই এত কিছুর যেটি হচ্ছে, এটি কি আসলে বাংলাদেশের পক্ষ থেকে এটি অতিরিক্ত, নাকি এটি একটি স্বাভাবিক সম্পর্ক যেটি এতদিন অস্বাভাবিক করে রাখা হয়েছিল? এই পরেরটাই আপনার ঠিক। জি ভাই, আমি যে জায়গায় সস্তা পাবো সেই জিনিস আমি নিয়ে আসবো। আমরা একবার পেঁয়াজের ঘাটতি হলে ইন্ডিয়া বন্ধ করে দিল। আপনি যদি খেয়াল করে দেখেন, যেমন ঠিক এই পদ্মার পানি যেমন ওই যে শুকনো মৌসুমে আটকায় দেয়, ঠিক একইভাবে ওই পেঁয়াজ রোজার মাসে আমাদের পেঁয়াজ বেশি লাগে এবং এই সময়ে দামটা হুড় করে বেড়ে যেতে থাকে। সেই সময় মিশর থেকে আমরা পেঁয়াজ আমদানি করেছি। কাজেই আমাদের উদ্দেশ্য হচ্ছে বা আমাদের লক্ষ্য হওয়া উচিত, যেখানে আমরা পণ্যটা ভালো পাবো একটা সহনীয় মূল্যে সেখান থেকে নিয়ে আসতে হবে। এবং পাকিস্তানের সাথে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা বড় যোগসূত্র হচ্ছে মানে ফ্যাব্রিকের ব্যাপার আছে। তো হোয়াই নট, আপনি কেন ওই শুধু 71 টেনে নিয়ে আসবেন, 47 কেন নিয়ে আসবেন না? আপনি 1905 সালকে আপনি কেন নিয়ে আসবেন না? 1911কে কেন নিয়ে আসবেন না? আমি আপনার কাছে আসবো। আমি স্যারের কাছে জানতে চাই যে এই যে আমেরিকা বা চীন বা ভারত
মানে মোটা দাগে এই তিনটি দেশের সাথে তো আমাদের সম্পর্কের এই পারদ ওঠানামা করে, তারা আসলে বাংলাদেশের কাছে কি চায় বা বাংলাদেশের আসলে কি চাওয়া উচিত, এই ভারসাম্যটা কি হবে স্যার? তারা যেটা চায় আমার ধারণা সেটা, ধরেন আমি ভারতে কাজ করেছি, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছি, চীনে কাজ করিনি কিন্তু যাতায়াত করি চীনে। তারা সবাই একটা স্থিতিশীল দেশ দেখতে চায় বাংলাদেশকে। বাংলাদেশের অর্থনৈতিকভাবে যদি বাংলাদেশে উন্নতি ঘটে তাইলে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে, এই সুযোগটা তারা চায়। জি। আর কূটনৈতিকভাবে বাইরের পৃথিবীতে বাংলাদেশ তাদের সমর্থন করুক, এটা তারা চায় মোটা দাগে। জি জি। তো কাজেই সেই দিক থেকে সবগুলো মার্কিন, চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, এটা তারা চায়। আমরা কি চাই? আমরাও একইভাবে। কিন্তু স্যার এই যে আপনি যে তিনজনের কথা বললেন, তিনটি দেশের কথা, সবাই কি আসলে একইভাবে চাই? না, এক একজনের চাওয়ার মানে অবস্থান একটু ভিন্ন। যেমন ভারত, তার চাওয়াটা হচ্ছে, তার চাওয়ার সাথে সাথে তার নিজের নিরাপত্তা সংশ্লিষ্ট আছে, তার সহজ বাজার সুযোগের বিষয় আছে, তার সাথে জনগণের একটা যোগাযোগ আছে। কারণ আমাদের সাথে তো পশ্চিমবঙ্গ বলেন, এইদিকে 7 রাজ্য বলেন, যোগাযোগ আছে। তো এবং বৃহত্তর অর্থে যদি বলেন আপনি, একটা ভূরাজনৈতিক বাতাবরণ আছে আজকাল। যদি জলবায়ু বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনা বলেন, চিকিৎসার এগুলো সবই কিন্তু আমরা ইন্টিগ্রেটেড হয়ে আছি, মানে একজনের সাথে আরেকজনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। এই চাওয়ার মধ্যে ভারতের সাথে চাওয়ার ব্যাপারটা একটু ডিফার কেন করে? কারণ ভারত তো একটু অন্যভাবেও বাংলাদেশকে আবার দেখে, তাদের কথাবার্তা, গণমাধ্যম, রাষ্ট্রের যোগাযোগ সবকিছুতেই একটু বাংলাদেশকে একটু খাটো চোখে দেখা বা একটু অন্য চোখে দেখা, সেরকম একটি ব্যাপার আসলে আলাদা করে আছে কিনা? আছে সেটা। এটা উত্তর ভারতের সিনড্রোম আমি মনে করি। আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি, বাংলাদেশের ব্যাপারে তাদের দুই দেশেরই একই অবস্থান। তাদের ধারণা হলো যে এটাই এক সময়তে আমরা শুনতাম মুখে নাকি মাছের গন্ধ করে আমাদের, আরেক সময় শুনতাম যে এটা মাছি টাছি মশা বেশি এখানটায়। কিন্তু এই যে গতি যে চেঞ্জ হচ্ছে, মুখিতা, আজকে হয়তো পাকিস্তানের সাথে সম্পর্ক হচ্ছে বা চীনের দিকে ঝুঁকছি, মানে এই সম্পর্কটা আসলে কোন জায়গায়, কোন বিন্দুতে আসলে স্থিতিশীল বাংলাদেশের পক্ষ থেকে হওয়া উচিত? কখনো স্থিতিশীল হবে না, কারণ আমার চাহিদা তো ক্রমবর্ধমান। বটেই। আমার চাহিদা যেমন ডাইনামিক, আমার সম্পর্কের চেহারাটাও ডাইনামিক হবে। কাজে এখানে এবং সেখানে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশকে সবার আগে এক্স্যাক্টলি আমার রাখতে হবে। এবং সেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু বাইনারি রিলেশনশিপ না। আমি একজনের সাথে বন্ধুত্ব করা মানে আরেকজনের সাথে আমার শত্রুতা, তা নয়। কিন্তু সকলের সাথেই আমার সম্পর্ক রেখে সম্পর্ক উঠতে হবে। হ্যাঁ, যে সম্পর্ক বাধাগ্রস্ত হয়েছিল সেটা স্বাভাবিক পর্যায়ে আসছে, সেটুকু ঠিক আছে। কিন্তু এটা করতে গিয়ে যেন আমরা তৃতীয় কোনো দেশকে আবার অন্য জায়গায় ঠেলে না দিই, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ বাংলাদেশ এমন একটা দেশ, আমাদের যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন জিনিসটা। যেমন ধরুন, আমাদের সবচাইতে বড় বাণিজ্যিক রপ্তানি পণ্য হচ্ছে গার্মেন্টস। আপনি যদি লক্ষ্য করেন, গার্মেন্টস কেন, অন্যান্য জিনিসগুলো যেগুলো আছে সেগুলো প্রায় একই রকম। চীন থেকে আমরা কাঁচামাল আমদানি করি, ভারত থেকে কাঁচামাল আমদানি করি, এগুলো এখানে মূল্য সংযোজন করি, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাই অথবা ইউরোপিয়ান ইউনিয়নে পাঠাই, মোটা থাকে। তাহলে কি দাঁড়ালো? এই চেইনটার বাইরে যাওয়ার কিন্তু সুযোগ আমার খুব বেশি নাই। বটে। হ্যাঁ, আমি যদি আরেকটা সাপ্লাই চেইন যোগ হয়, এসে সিঙ্গাপুর যদি এসে যোগ হয়, পাকিস্তান যদি এসে যোগ হয়, তাহলে আমার কম্পিটিটিভনেস বাড়বে। আমি তখন ভারতের সাথে মানে সেই জায়গাটাই তো অনেকভাবে বন্ধ করে রাখা হয়েছে যে আমরা ভারত ছাড়া হয়তো কিছু দেখছি না বা দেখাতে দেয়া হয়নি, সেটি আমাদের জন্য ক্ষতির কারণ হয়তো হয়েছে। স্যার, আমরা ফিরবো আরো একটু ছোট্ট বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। অবসরপ্রাপ্ত মেজর জামান, আপনার কাছে আবার একটু জানতে চাইবো যে এই যে ঐক্যমত্যের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো একই ছাতায় আসছেন, বসছেন, আওয়ামী লীগ বাদে আমরা যে দেখছি, এবং এটি ডক্টর মোহাম্মদ ইউনূস নানাভাবে কিন্তু গর্ব প্রকাশও করেছেন। আজকেও একটিকে মানে ঐতিহাসিক বলছেন আর কি, এতগুলো নেতৃবৃন্দের সাথে তারা বসেছেন, কথা বলছেন, কিন্তু এত সংস্কারও হচ্ছে। কিন্তু এই যে বাংলাদেশ যে নতুন করে এই যে তলব করার যে সাহসটা দেখাচ্ছে, ভারতীয় হাই কমিশনারকে বলছে, ডাকছে, যখনই সমস্যা হচ্ছে কথা বলছে আর কি, এরকম নানা রকম সাহসিকতা যে আমরা আসলে দেখছি, মানে এটি রাজনৈতিক সরকার আসলে যে আদৌ দোপে টিকবে কিনা, বা 53 বছরের এই সময় এসে আমরা অনেক কিছুই দেখছি যেটি আগে কখনো ঘটেও নাই। আপনি কেমন প্রত্যাশা করেন?
প্রথমত হচ্ছে যে বর্তমানের শুধু এই আপনি যে বলেন চোখে চোখ রেখে কথা বলা, আবার গানের ভাষায় আবার চোখে চোখ হাতে হাত না, তবে চোখে চোখ রেখেই কথা বলতে পারছে, অর্থাৎ সমতার ভিত্তিতে কথা বলছে। ভারতীয় হাই কমিশনারকে কয়েকবার তলব করা হয়েছে বিডিআর সীমান্তের বিষয়ে, অন্যান্য বিষয়ে করা হয়েছে। তো এটা ভালো দিক, এটা আমাদের নিজের স্বকীয়তা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি। তো এটা প্রফেসর ইউনূস শীর্ষে থাকার কারণে যেটা সম্ভব হয়েছে, আপনি নিশ্চিত থাকেন যে বড় বড় রাজনৈতিক দলের অনেকের তাদের পক্ষে ভারতের ঝড় সামলানো এই 6 মাস মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় উপনীত হওয়া মানে প্রায় অসম্ভব বলে আমার কাছে মনে হয়। আমি কোনো গণিতের সূত্রে আমি মনে করি না যে তারা এটা করতে পারত। সো উনি এটা করছেন এবং আমাদের বোধহয় দ্রুত নির্বাচনের ক্ষেত্রে তো হ্যাঁ নির্বাচন হওয়ার দরকার, কিন্তু ডিসেম্বরের প্রস্তুতি নিয়েই তো আগাচ্ছে এটা। রাইট, আমি এই জায়গায় একটা কথা বলি। আচ্ছা, এই মানে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট, সেটাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনে করা হচ্ছে এদের কাজ হচ্ছে শুধু ওই যে নির্বাচন করে চলে যাওয়া, এবং তত্ত্বাবধায়ক সরকারের মানে কনসেপ্টে কাজ করছে। এটা একদিক দিয়ে ঠিক আছে এই জন্য, কারণ এর আগে দেখেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে বড় বিস্তর পার্থক্য আছে, বিশেষ করে যে সরকারটা গণবিপ্লবের মাধ্যমে আসছে। জি, তো এই আলাদা চরিত্র থাকবে। রাইট, এটা করা আছে। এবং এটাকে আপনি ওই যদি মনে করেন যে এরা হচ্ছে এই রেফারির ভূমিকা পালন করবে এবং সেখানে তার দায়িত্ব শেষ, আমার মনে হয় সেই জায়গায় আমরা ভুল করছি, এবং যারা মনে করছেন তারাও ভুল করছেন, এবং এর ফলে আমাদের দেশ কিন্তু বঞ্চিত হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে ভোটার তালিকা নিয়ে আমি নির্বাচন কমিশনের সর্বশেষ স্ট্যান্ডিংকে আমি জানি না, তবে ভোটার তালিকায় আপনি দেখেন ছিল নির্বাচন কমিশনের আন্ডারে, সেখান থেকে গেল হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখান থেকে আবার ফেরত নিয়ে আসছে। আবার আমাদের ডেটাগুলো সেদিন কোন জায়গায় সূত্র দেখলাম, 5টা সূত্র থেকে এই ডেটাগুলো লিক হয়েছে। একজন তো বোধহয় 20,000 কোটি টাকায় আমাদের সব তথ্য বিক্রি করছে, এরকম খবর আসছিল। তো সেটার তদন্তে কি বেরিয়ে আসছে সেটা জানি না। তো এতগুলো ফাঁক ফোকর নিয়ে আপনি নির্বাচনটা সঠিকভাবে কি করবেন, ওই ডাটাবেস দিয়ে আমার কাছে প্রশ্ন হয়। আরেকটা হচ্ছে প্রফেসর সাহেব ইউনূস সাহেব একটা কথা বলেছেন যে আমাদের ভোটার 17 বছরে করা যায় কিনা, এটা ওটার প্রস্তাব রেখেছিলেন, এখন সেটা বাস্তবায়িত হবে কিনা, তাহলে সেই ক্ষেত্রে নতুন ভোটার হালনাগাদ করার ব্যাপার আছে। সব প্রক্রিয়া মিলে কতটুকু হবে সেটা সময় লাগবে, সেটা বলা যাচ্ছে না। আমার ব্যক্তিগতভাবে আমার মূল্যায়ন, আমি বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ করে আমার মনে হচ্ছে যে সংসদ নির্বাচন বোধহয় ডিসেম্বরে নাও হতে পারে, এটা আমার কাছে মনে হচ্ছে, কারণ মানে একটা সম্ভাব্যতার ব্যাপার আছে। আরেকটা জিনিস হচ্ছে যে একটা প্রশ্ন দাঁড়িয়েছে যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা। মানে কথাটা হচ্ছে কিছু কিছু দল একেবারে পাগল হয়ে গেছে এখনই নির্বাচন, কেউ যেন আবার আগস্টও বললো যে আমাদের আগস্টে নির্বাচন দেওয়ার জন্য, মানে স্মরণীয় করে রাখতে আর কি 5 আগস্ট। আমি আপনার এই কথার সূত্র ধরে আমি একটু স্যারের কাছে আসতে চাই যে দেখেন যে এই ক্ষমতার যে ভারসাম্য, এখানে কিন্তু নতুন একটি শক্তি ছাত্ররা, এবং যারা বিগত দিনে ভোট দিতে পারেনি তারা তাদের মতামত প্রকাশ করছে, এবং এটি যে শুধু তারাই মনে প্রাণে ধারণ করছে তা না, এগুলো কিন্তু পরিবারগুলো ধারণ করছে। আবার আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে যে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষার যে একটা প্রতিযোগিতা দেখা যায়, ভারতের মধ্যে এটি আছে, এখনও তাদের নামে এই ধরনের অভিযোগ আছে। আবার জামাতের সাথে ভারতের একটা অন্যরকম সম্পর্ক, বৈরিতাও আছে। আবার জামাতও কখনো কখনো কিন্তু এই সম্পর্ক একটু শিথিল করার চেষ্টাও করে যায়, তাদের বক্তব্য শোনা যায়। কিন্তু এই 24-এর বাংলাদেশে এই যে ছাত্রদের গণ অভ্যুত্থান বা তাদের যে চিন্তা বা নতুন করে ভারতের বিরুদ্ধে যে স্লোগান তৈরি হওয়া, মানে এটি কি আসলে প্রভাব ফেলতে পারে কিনা, বা এই সম্পর্কটা আর এক রকম হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। মেজর জামান যে কথাটা বলছিলেন সেটা সূত্র ধরে যদি আমি যাই, প্রফেসর ইউনূস ডেফিনেটলি উনি সরকার প্রধান হিসাবে আছেন, বিশ্বব্যাপী তার যে পরিচিতি সুনাম, এটা এই বাস্তবতায়, বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতায় এটা একটা আমাদের রক্ষা কবচ বলতে পারেন। এটা কথা সত্যি, আর আমি নিজে বাইরে কাজ করে আমি দেখেছি সেটা।
তো সেই জায়গায় সেটা আছে, কিন্তু তার পাশাপাশি এটাও আমরা মনে করি আপনি যে ইঙ্গিত দিচ্ছেন যে আগামীতে এই শক্তিটা আমরা রাখতে পারবো কিনা, এখানে আমার ধারণা আপনার কথা থেকে আমি তুলে আনি, শুধু ছাত্র নয় কিন্তু তরুণ প্রজন্মর একটা উত্থান আমি লক্ষ্য করছি। তরুণ প্রজন্ম অর্থাৎ যাদের বয়স ধরেন 18 থেকে 30, যারা গত 3টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, যাদের সামনে যারা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, যারা তাদের কর্মসংস্থানের জন্যই তো কোটা নিয়ে নেমেছিল, এবং যাদের মনে দাগ কেটেছে, যারা চোখের সামনে এই যে উদাহরণগুলো দেখল এবং এই অত্যাচার বিভিন্ন ধরনের অন্যায় অবিচার তার বিরুদ্ধে প্রতিবাদ করছে, এই প্রজন্মই তো আগামী 30 বছর 40 বছর বাংলাদেশকে পরিচালনা করবে। তো কাজেই এই এখনকার যে আত্মপ্রত্যয়, এখনকার নিজের উপর যে আস্থা এবং এখনকার সম্মান নিয়ে বাঁচবার যে ব্যগ্রতা, এটা কেউ হেলে পড়লে এত সহজে ছেড়ে দেবে না এখনকার। আমি সেটাই বলতে চাচ্ছি। এবং আপনি যদি লক্ষ্য করেন বড় দলগুলো কিন্তু তাদের আগের অবস্থানের অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। এমন না যে তারা সত্য প্রণোদিত হয়ে করেছে, তারা বাস্তবতার এই পরিবর্তিত বাস্তবতাটাকে তারা অনুধাবন করছেন। এবং আমি এটা হয়তো অনেকেই বলবেন যে হ্যাঁ আগের তো দেখেছি, ভবিষ্যতে আর কী বা হবে। আমি একটু আশাবাদী হতে চাই, কারণ আমি গত নভেম্বর মাঝামাঝি থেকে ডিসেম্বর পুরোটা 8টা জেলায় আমি ঘুরেছি, লিসেনিং ট্যুর বলি আমরা, মানুষ কি বলছে কি ভাবছে এটা বোঝার চেষ্টা করেছি। আমার কাছে কিন্তু মনে হয় এটা একটা বাংলাদেশের গুণগত পরিবর্তন আসছে বা শুরু হয়েছে প্রক্রিয়াটা, এটা আমার কাছে প্রতিভাত হচ্ছে। এবং সেটা কোথায় গিয়ে ঠেকবে সেটা হয়তো সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। আমি একেবারে খুব সংক্ষেপে 2 মিনিট বা 2.5 মিনিট সময় আপনার কাছে পাবো, যে স্যার তো আশাবাদী আগামীতে এই যে সংস্কার বা কাঠামোগত পরিবর্তন নানানভাবে তো চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবে একটু বাদ দিয়ে যাওয়া, যাতে পরের বাংলাদেশ বা নির্বাচিত সরকারের হাতের বাংলাদেশ যেন কোনোভাবে একটু আরেকটু সোজা হয়ে দাঁড়াতে পারে। তো এই কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এরকম কোনো কাঠামোগত পরিবর্তন বা কোনো কিছু করার সুযোগ আছে কিনা? আপনি কূটনীতির আগে অন্য প্রসঙ্গে যাই। আপনি 1990 সালে যে বিশাল গণ আন্দোলন হলো, তার ফলে আমাদের গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হলো, 7 দফার দাবি মানে ঐক্যমতের কয়টা বাস্তবায়িত হয়েছে বলেন তো? এটা তো সেখানে 3টা জোটই তারা স্বাক্ষর করেছিল, কয়টা হয়েছিল? আমাদের হচ্ছে কি, আমার একজন শিক্ষক উনি মারা গেছেন, উনি বলতেন যে ক্লাসে পড়া না পারলে উনি খুব মারতেন, প্রাইমারি স্কুলের শিক্ষক। তো বললো স্যার আগামীকাল পড়াশোনা করে এলো, বলে যে শোন খ্যাকশালের গল্প শোন। খ্যাকশালি যখন শীতে পড়ে তখন বলে কি রাত পোয়ালেই কাঁথা শিঙাবো, মানে কাঁথা সেলাই করবো, আর যখন সকালবেলা রোদ পড়ে যায় তখন বলে কি এমনি করে দিন যাবে। আমার কাছে উনি আশাবাদী হতে পারেন, আমি ওনাকে সাধুবাদ জানাই। আমি যদি 53 বছরের জিনিসগুলো ক্রমান্বয়ে দেখি, একটা জায়গায় পরিবর্তনটা এবং অনেক থাকতে পারত যদি 82 সালের মার্শাল্লাহ না আসতো। জিয়া রহমান সাহেব যেটা শুরু করছিলেন এবং উনি যেভাবে মানে তার মেরুদণ্ড খাড়া করে চোখে চোখ রেখে কথা বলার যে একটা পরিবেশ তৈরি করেছিলেন, সেইটা হয়তো চলমান থাকলে আরো ভালো হতো। এটা গেল একটা। 91 সালে কিন্তু বিএনপি সরকারের তাদের শিরদাঁড়া অনেক শক্ত ছিল। ঠিক এরকম শক্ত যদিও 2/3 বেশি মেজরিটি নিয়ে তারা 2001 সালে ক্ষমতায় আসলো, সেরকম থাকলে ভালো হতো। সমস্যা হচ্ছে যে আমরা খুব সহজেই কম্প্রোমাইজড হয়ে যাই। দেশের স্বার্থ, মানুষের কালবৈশাখী লাশ আর কি। ধন্যবাদ আপনাকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং আমরা প্রত্যাশা করি স্যার একটু 30 সেকেন্ড যোগ করতে পারেন আর কি। আমি যেটা যোগ করব সেটা হচ্ছে যে এই যে স্যাক্রিফাইস তরুণ প্রজন্ম করলো দেশে, এভাবে তো আগে হয়নি, কখনো আগে হয়নি। এখন আমাদের দায়িত্ব, যারা আজকে আছেন, যারা নেতৃত্বে আছেন বা আগামীতে আসবেন, তাদের দায়িত্ব এই আত্মত্যাগটাকে মানুষের স্বার্থে যাতে কাজে লাগিয়ে সম্মানজনকভাবে, যে আমরা তো এখন একটা সম্মানজনক বাংলাদেশকে দেখতে চাই, সে জায়গায় যেন পৌঁছতে পারি, সে অভিযাত্রাটা অব্যাহত রাখবেন, এটা আমাদের প্রত্যাশা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
ঘুরে ফিরে তো একটি কথা যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা বহু বছর ধরে, যুগ যুগ ধরে এই কথাটি আমাদের মুখস্থ হয়ে আছে। আমরা শপথ করি যে বাংলাদেশ মাথা উঁচু হয়ে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করি, কিন্তু আসলে আমাদের অভ্যাসের কারণে, আমাদের বাংলাদেশের মানুষের চরিত্রের কারণে, বা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের যে একেবারে খোলামেলা ভাষায় যদি বলা যায় যে বিক্রি হবার যে প্রবণতা, এসব কারণেই আসলে আমরা বুদবুদের মতো একটু কিছু জ্বলে উঠে পরে আবার আমরা ম্রিয়মান হয়ে যাই। তো আমরা এই যে 2000 মানুষের যে প্রাণ, তাদের প্রাণের বিনিময়ে অন্তত যদি আমরা এক হতে পারি, আমরা আশা করি যে আগামীতে আমরা যেমন একটি দেশ বা দুটি দেশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছি, আমাদের সামগ্রিক আচরণে এই পরিবর্তনটি আসবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।